আজ রবিবার, ছুটির দিন। যদিও অফিসের কিছু কাজ ছিল যা দুপুরে নিয়ে বসেছিলাম, কিন্তু লক্ষ্যই করিনি সেই সবের মাঝে কখন বিকেল গড়িয়ে এসেছিল। এদিকে আকাশ বাবাজি মুখ ভার করে বসে আছে, তার উপর পচা ভাদ্র। একদিকে গুমোট গরমটাও যাচ্ছে না, সেই সাথে আবার এক ধারায় বৃষ্টি, তার সাথে মাঝে মধ্যে গুরুম গুরুম শব্দও পাচ্ছি। একটা যেন তিতকুটে বিরক্তিকর পরিবেশ। ভাবছিলাম এমন পরিবেশে একটু ঠাকুরমশাইয়ের ওখানে গেলে মন্দ নয়। ঠিক সেই সময় দরজায় করাঘাতের শব্দে একটু চমকে উঠি। এই সময় আবার কে এলো? গিন্নি গতকালই বাপের বাড়ি গেল ভাইয়ের ছেলের জন্মদিন উপলক্ষে। আমারও যাওয়ার কথা ছিল, তবে শরীর ভালো না থাকায় আর যাওয়া হলো না। আজ অবশ্য একটু ভালো আছি। এমন সময় কে আসতে পারে এটাই ভাবছিলাম, আবারও করাঘাত পড়ল দরজায়। কাল বিলম্ব না করে আমি দরজা খুলতেই দেখলাম বাইরে কিশোরী দাঁড়িয়ে, বরাবরের মতো মুখে এক গাল হাসি। এই যে কি ভায়া, সব ঠিক আছে? তা মুখটা এই আকাশের মতোই ভার কেন? বউঠান কোথায়? ভেতরে ঢুকতে ঢুকতেই একসাথে এতগুলো প্রশ্নবাণ ছুঁড়ল কিশোরী। হ্যাঁ, সে নেই, ভাইপোর জন্মদিন, সেখানেই গেছে। তাই আমাদের নায়কের মুখ ভার। বউঠানের জন্য মন খারাপ করছে বুঝি? আরে কি সব বলছো তুমি? হ্যাঁ, এমন কোনো ব্যাপার নেই। এই মেঘলা আবহাওয়ায় ঘরে বসে থাকার মন ছিল না, তাই মুখ বেজাচ্ছিল, এইটুকুই। কিশোরী চেয়ারে বসে উৎসুকভাবে বলল, হ্যাঁ, এখন আমি চলে এসেছি, চটপট মেজাজ ঠিক করে নাও। যদি চাও তো আমরা ঠাকুর মশাইয়ের বাড়িও যেতে পারি। যদি উনি আজ বাড়ি থাকেন, তাহলে ওনার বলা কাহিনীগুলোর থেকে একটু রহস্য, ভূত প্রেতের কাল্পনিক দর্শনও পেয়ে যাব। কি বলো? আমি মনে মনে ভাবলাম প্রস্তাবটা মন্দ নয়। তাছাড়া এমনিতেও বাড়িতে বসে কি আর করার আছে, তার চেয়ে বরং একটু ঘুরে আসা যাক। কিশোরীকে অপেক্ষা করতে বলে পোশাক বদলে এসে আমরা রওনা দিলাম মঠ লেনের উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বাড়ি যখন পৌঁছলাম তখন সবে সন্ধ্যার আভা চারিদিকে ছড়িয়েছে। আশপাশ থেকে শঙ্খধ্বনির শব্দ ভেসে আসছে। কড়া নাড়তেই তারানাথ স্বয়ং দরজা খুললেন। আরে তোমরা এসো এসো। চারিমা কোথায়? ও সন্ধ্যা দিচ্ছিল, তাই আমি দরজাটা খুললাম। তারানাথ সাবলীলভাবে জবাব দিতে দিতে সদর দরজা বন্ধ করলেন। আমরা সোজা ভেতরে চলে এলাম। তারানাথ বৈঠকখানায় মাদুর পাততে পাততে মৃদু রসিকতা করে আমাদের উদ্দেশ্যে বললেন, কি হে বিভূতি, কিশোরী, আজ তো রবিবার, তা ছুটির দিন কেমন কাটলো? ওই কাটলো, যেমন প্রতিবার কাটে আর কি। ওই আর কি, গিন্নির সাথে একটু বাজারে গিয়েছিলাম সকালে, তারপর আর কি দুপুরে জমিয়ে পাঁঠার মাংস ভাত খেয়ে একটু ভাত ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম এখানে আসার উদ্দেশ্যে। তা বেশ করেছো। আমি আর কিশোরী দুজনেই গুছিয়ে বসলাম মাদুরে। কিশোরী পাসিং শো দুটো বের করে তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, আজ দুঃখিত ঠাকুর মশাই, তেলে ভাজার একটা দোকানও খোলা পেলাম না। তাড়াতাড়ি চলে এসেছি যে, তাই ওই। পাসিং শো হাতে নিয়ে হো হো করে হেসে উঠলেন তারানাথ। ওহো, আরে তাতে কি, হ্যাঁ, মুড়ি তেলে ভাজার সঙ্গে না থাকলে কি আমার ঘটনাগুলো জমবে না? আরে সব জমবে, সব জমবে। আজ আমার চারিমা তার কাকা বাবুদের জন্য বিশেষ কিছুর ব্যবস্থা করবে, তোমরা একটু বসো। এই বলে তারানাথ মিনিট কয়েকের জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। বিশেষ কিছুর কথা শুনে একটু আশ্চর্য হলাম আমরা, তবে বুঝলাম আজ ঠাকুরমশাই বেশ খোশ মেজাজেই আছেন। ভালোই হলো। কিশোরী দুহাতের তালু ঘষতে ঘষতে বলল, তার মানে আজ দারুণ কোনো রোমাঞ্চকর ঘটনার সম্মুখীন হতে চলেছি আমরা। যাক, অবশেষে তুমি ঠাকুরমশাইয়ের ঘটনাগুলোকে গল্প না বলে ঘটনা বলতে শুরু করলে। তবে হ্যাঁ, ঠাকুরমশাই তোমার কথাটা শুনলে বেশ খুশি হতেন। কিন্তু আমার কথা শেষ হতেই তারানাথ ঘরে ফিরলেন। হাতে ধরা প্লেটে 3টে চায়ের কাপ রয়েছে। চারিমা তোমাদের জন্য বিশেষ কিছুর আয়োজন করছে, একটু বসো, এক্ষুনি হয়ে যাবে। আমরা একটু অবাক হলাম। আজ কি গল্প শুরু করবেন ঠাকুর মশাই? বলেই জিভ কাটল সে।
ভুল সংশোধন করে নিয়ে আবারও বলল, না মানে কি ঘটনা? তারানাথ একটু বিরক্তি নিয়ে কিশোরীকে দেখে দীর্ঘশ্বাস ফেললেন। তোমরা তো ভাবো যে এগুলো আমার মন গড়া গল্প। সে ভাবতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা তো মানো যে পৃথিবীতে যেমন ভালো শক্তি আছে, তেমন কিছু খারাপ শক্তিরও অস্তিত্ব বিদ্যমান। আমরা দুজনেই সহমত প্রকাশ করে মাথা নাড়লাম। বাইরে অন্ধকার গাঢ় হয়েছে। সেদিকে কয়েক মুহূর্ত চোখ রেখে তারানাথ বললেন, আজ আবার কৌশিকী অমাবস্যা। এই দিনটার সাথে অতীতের আমার নানান স্মৃতি জড়িয়ে। কত রকম যে ঘটনার সম্মুখীন হতে হয়েছে আমাকে এই দিনটায়। কত অশুভ ছায়ার সাথে লড়তে হয়েছিল, এমনকি প্রাণ সংশয়ের মধ্যেও পড়ে আমার। এমনই একটা ঘটনার কথা আজ মনে পড়ছে। এই কৌশিকী অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে। এই তিথির রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়েরই দরজা খুলে যায়। আর সাধক শুভ কিংবা অশুভ যে কোনো শক্তির অধিকারী হতে পারে। অনেক মানুষের যেমন ভালো করা সম্ভব এই দিনে, তেমনি অনেক মানুষের ক্ষতিও করা সহজ হয়। এমন সব ভয়ঙ্কর কর্মকাণ্ড হয়ে থাকে যা শুনে শিউরে উঠতে হয়। সে কি ঠাকুরমশাই? তবে বলুন, আমরাও শুনি। ইতিমধ্যেই প্লেটে করে গরম গরম লুচি, আলুর দম, মিষ্টি সব সুন্দর করে সাজিয়ে ঘরে নিয়ে এসেছে চারিমা। আরে এসবের কি প্রয়োজন ছিল? চারিমা খামোখা আমাদের জন্য ঝামেলা করতে গেলে। কোনো ঝামেলা হয়নি কাকাবাবু। আলুর দমটা একটু আগেই করলাম, আর ময়দা মাখা ছিল। চটপট লুচিগুলো ভেজে নিয়ে চলে এলাম। আপনারা খান, আমি একটু বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি ফিরিস মা। দিনকাল তো মোটেও ভালো নয়। রাস্তাঘাট ভালো করে দেখে হাঁটবি, কোনো কিছুতে পা দিবি না। আচ্ছা বাবা। তারপর ধীর পায়ে সে বেরিয়ে গেল ঘর থেকে। আমাদের চারিমা বড় হয়ে গেছে, ঠিক দেখে শুনে যাবেও। আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই। কি করব বলো, মেয়ের বাবা কি না। তা আপনি কোন ঘটনার কথা বলবেন বলছিলেন যেন ঠাকুরমশাই? কিশোরীর কথায় অতঃপর তারানাথ বলতে শুরু করলেন। ঘটনাটা কিছু বছর আগের। তালডাঙ্গা গ্রাম থেকে এক সজ্জন ব্যক্তি আমার কাছে ছুটে এসেছিল। তার নাম হচ্ছে বাদল দত্ত। বয়স আনুমানিক ওই 45 হবে। এমনিতে নানা স্থানে আমাকে সাধু সঙ্গের কাজে ঘুরতে হলেও ওই জায়গাটা সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা ছিল না। তাই প্রথম দফায় লোকটিকে দেখে একটু সন্দেহ হলো আমার। ভেতরে আসার কথা তখনও বলিনি। হঠাৎই আমাকে চমকে দিয়ে সে বলল, আমি জানি ঠাকুর মশাই, আপনি আমাকে সন্দেহ করছেন, তবে বিশ্বাস করুন, বেশ বিপদে পড়েই আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে সাহায্য না করেন, তাহলে আমি যে কি করব তা আমি নিজেও জানি না। লোকটির করুণ মুখ দেখে আমার মন একটু বিচলিত হলো। ভেতরে আসুন। লোকটি ভেতরে প্রবেশ করতেই একটা মাদুর পেতে তাকে বসতে বললাম, কিন্তু লক্ষ্য করলাম লোকটি যার পর নাই উদ্বিগ্ন। বললাম, কি ব্যাপার বলুন তো? তালডাঙ্গা গ্রাম মানে তো সেই বাঁকুড়া। তা অত দূর থেকে আপনি হঠাৎ আমার কাছে এলেন কি মনে করে? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি ঠাকুর মশাই। আপনি একটিবার আসুন আমাদের গ্রামে, একটিবার চলুন। আমি লোকটির কথা ঠিকঠাক অনুধাবন করতে পারলাম না। দেখুন, আপনার কথার কোনো অর্থই আমার কাছে বোধগম্য হলো না। ঠিক কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন একবার। আমার মেয়ে গর্ভবতী, কিন্তু ওর শরীরে কিছু একটা বাসা বেঁধেছে, যা কিছুতেই ওকে বাঁচতে দেবে না ঠাকুর মশাই। ওর শরীরে থাকা বাচ্চাটাকেও শেষ করে দেবে, আর 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 ওকেও। এতটাই অসংলগ্নভাবে কথাগুলো বলছিল লোকটা যে আমি কিছু বোঝার আগেই সব কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। দেখুন, আমি এখনো বুঝতে পারছি না আপনার কথা। ঠিক কি ঘটেছে আপনাদের সাথে, আপনার মেয়ের সাথে, আমাকে সেটা খুলে বলুন, তারপরেই আমি কিছু করতে পারবো।
বা কোনো পরামর্শ দিতে পারবো। বেশ, তবে শুরু থেকেই বলি আপনাকে, আমার মেয়ের নাম সুমিত্রা। বয়স ওই 20। 1 বছর আগে পাশের গ্রামের ময়রার বাড়ির ছোট ছেলের সাথে ওর বিয়ে হয়। গুছিয়ে সংসার করছিল মেয়েটা। মাস 7 আগে গর্ভবতী হয় আমার মেয়ে। সবই ঠিকঠাক চলছিল, তবে ইদানিং নাকি ওর বাড়ির জন্য খুব মন খারাপ করত। তাই ওর শাশুড়ি মা বলল কটা দিন বাপের বাড়ি মানে আমাদের কাছে আসতে। সেই অনুযায়ী কিছু সময় আগেই সুমিত্রাকে ওর স্বামী সমর আমাদের বাড়িতে ছাড়তে আসে। সমরের থেকেই পরে জানতে পারি, যখন ওরা দুজন আমার কুটিরের বাইরে ওই বেড়ার দরজাটা পার করতে যাচ্ছিল, তখন সুমিত্রা শরীর জুড়ে আচম্বিতে বিদ্যুতের ন্যায় ধাক্কা লাগে। এমনকি এমনকি ভারসাম্য হারিয়ে মেয়েটা 2 পা পিছিয়েও যায়। তবে আমরা সেখানে চলে আসায় ব্যাপারটা বিশেষ গুরুত্ব পাইনি। সমরও অতটা কিছু বলেনি, ভেতরে নিয়ে চলে এসেছিল সে। এরপর সারাদিন সবার সাথে ভালো সময়ই কাটলো। সমরও বিকেলের দিকে চলে গেল নিজের বাড়ি। আমরাও গল্পগুজব করে আনন্দ করে সন্ধ্যেটা কাটালাম। আর তারপরে শুরু হলো ঘটনা। সেদিন অমাবস্যা ছিল, কৌশিকী অমাবস্যা। সুমিত্রা আমার ছোট মেয়ে চিত্রার সাথে শুয়েছিল। রাত কত হবে জানা নেই, জল তেষ্টা পেলে ছোট বোনকে প্রথমে ডাকাটাকি করে সুমিত্রা। ঘুমন্ত বোনের থেকে বিশেষ কোনো প্রতিক্রিয়া না পেয়ে ও নিজেই জল আনার জন্য বিছানা থেকে নামে। এরপর ঘরের দরজার ঠিক কাছাকাছি পৌঁছতেই আচমকা পিছন থেকে কে যেন একটা সজোরে ধাক্কা দেয় ওকে। শব্দ করে মেঝেতে পড়ে সুমিত্রা। তবে ভাগ্য ভালো, পেটটা বেঁচে গেছিল, নয়তো অনর্থ কিছু ঘটে যেত। ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আমরা সবাই ছুটে আসি। চিত্রাও ঘরের আলো জ্বালিয়ে ইতিমধ্যেই হাহুতাশ করা শুরু করে দিয়েছে। আমি বড় মেয়েকে তখন জিজ্ঞেস করি যে ও কিভাবে পড়লো। সুমিত্রা ডুকরে কেঁদে উঠল, বলল সে জানে না। তার মনে হয়েছিল সম্ভবত পেছন থেকে কেউ তাকে ধাক্কা দিয়েছিল। বিষয়টা আমার কাছেও ভারী অদ্ভুত লাগলো। তাই আমি সুমিত্রা সহ পরিবারের সবাইকেই বোঝাই, হয়তো নিচে কিছু ছিল, তাতেই হোঁচট খেয়ে সুমিত্রা পড়েছে। তবে সুমিত্রার চোখে অন্য কিছু ছিল। পরে ও আমাকে পুনরায় একই কথা জানায়। ও স্পষ্ট অনুভব করেছিল যে পেছন থেকে ওকে কেউ ধাক্কা দিয়েছিল। আমি নীরব হয়ে শুনছিলাম বাদল বাবুর কথা। সুমিত্রা আসার আগে কি আপনারা এরকম কোনো অস্বস্তিকর বা অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন? না না। বেশ, তারপর? একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল বোধহয় ভদ্রলোক। চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, তারপরের দিনও না না না, এরপরের প্রতিটা ঘটনাই আমার কাছে বড্ড আশ্চর্যের ছিল। কিন্তু তা জানার জন্য আপনাকে আমার সাথে আমার গ্রামে যেতে হবে। সে ভয়ানক অভিজ্ঞতার কথা আমার মেয়ের মুখেই শুনতে হবে আপনাকে। আমি তো ভালো করে বলতেও পারবো না। আপনি চলুন ঠাকুরমশাই, একবার আপনি চলুন। একমাত্র আপনি পারবেন ওই বিভীষিকার হাত থেকে আমার মেয়েটাকে মুক্ত করতে। চলুন ঠাকুরমশাই, চলুন। বাদল বাবু থামল। এতক্ষণ ধরে তার সব কথা শোনার পর এইটুকু বুঝলাম, আর যাই হোক লোকটা বিলাপ বকছে না। তাছাড়া সত্যি কিছু না ঘটে থাকলে এভাবে মিথ্যা দুশ্চিন্তা দেখানোর জন্য ভদ্রলোক অত দূর থেকে ছুটে আসতে পারত না। তাই আমি আর স্থির দাঁড়িয়ে থাকতে পারলাম না তার সামনে। সেসব তো বুঝলাম, কিন্তু আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? মানে আপনাকে এত দূর থেকে আসতে দেখে আমি নিশ্চিত যে কারোর না কারোর বিধান পেয়েই আপনি আমার কাছে এসেছেন। বাদল একটা ঢোক গিলে বলল, আমাদের গ্রামের পুরোহিত নিমাই গোস্বামীর কথায় আমি আপনার কাছে এসেছি। সেইবার কোনো একটি গ্রামের একটি ছেলের শরীর থেকে দুষ্ট আত্মা বের করে তাকে সুস্থ করে দিয়েছিলেন। সেইখানে নিমাই গোস্বামীও ছিলেন। ওখানেই আপনার সাথে আলাপ হয়েছিল পুরোহিত মশাইয়ের। কবেকার কথা, কত বছর আগের কথা, এসব আমার কিছুই মনে পড়ছিল না।
তাই নিজের মস্তিষ্কে বিশেষ জোর না দিয়ে আমি বললাম, বেশ ঠিক আছে, আমি আপনার সহায়তা করব। তবে আপনি যা বললেন তাতে আমার মনে হচ্ছে বিষয়টা মোটেও কোনো সরল বিষয় নয়। এর পশ্চাতে বেশ জটিলতা লুকিয়ে। হতে পারে আপনার মেয়ের ওপর কোনো কালো ছায়া পড়েছে। তবে সবটাই আমার অনুমান। ওখানে না যাওয়া পর্যন্ত বা আপনার মেয়েকে না দেখা পর্যন্ত আমি কোনো কিছুরই সঠিক আভাস পাব না, তাই সঠিক কোনো বিধানও দিতে পারবো না। দুহাত জোড় করে বাদলবাবু বললেন, আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো ঠাকুর মশাই, কি বলেছে ধন্যবাদ জানাবো। সেসব থাক, আজকের রাতটা আপনি এখানেই থেকে যান। আমরা আপনার গ্রামের উদ্দেশ্যে আগামীকাল রওনা দেব। পরের দিন সকালের দিকেই আমরা তালডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম। সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই তালডাঙ্গা গ্রাম। সবকিছু যেন ছবির মতো। বাদলবাবুর কুটিরের কাছাকাছি আসা মাত্রই একটা উষ্ণ তাপ অনুভব করলাম আমি। কুটিরের সামনে এক পাশে একটি গোয়াল ঘর আছে, অন্য পাশে গাছ গাছালিতে ভরা ছোট্ট বাগান। সেগুলো সমেত গোটা কুটিরটা ঘেরা একটা বেতের ছোট্ট দরজার দ্বারা। ওই দরজা খুলে সোজা কয়েক পা এগোলেই ভদ্রলোকের কুটির। যাই হোক, ওই বেতের বেড়াটার কাছে আসতেই অনুভূতিটা হলো আমার। প্রথমে অস্বাভাবিক লাগলেও পরে বুঝলাম ঠিক কী কারণে এই অনুভূতি হচ্ছিল আমার। আসুন ঠাকুরমশাই, আসুন, আপনি আমার সাথে আসুন। এক ভদ্রমহিলা আমাকে অভিবাদন জানিয়ে ভেতরে আসার আমন্ত্রণ দিল। আমার স্ত্রী কল্যাণী, আপনি আপনি ভিতরে চলুন ঠাকুর মশাই, আপনি ভিতরে চলুন। ভেতরে ছোট্ট একটি উঠোন রয়েছে, সেখানেই আমরা বসলাম। ভদ্রমহিলা চা আর মিষ্টি এনে আমার সামনে রাখল। এই নিন ঠাকুরমশাই। এসবের আবার কি দরকার ছিল? এতটা পথ ধকল করে এসেছেন, কিছু তো খেতেই হবে আপনাকে, না করলে হবে না ঠাকুর মশাই। আমি কয়েক মুহূর্ত চুপ থেকে বললাম, বাদলবাবু, আপনার ঘরের ভেতরে প্রবেশ করার সময়ই আমি অস্বস্তি বোধ করেছি। কিছু একটা তো আছেই এখানে, এবং যা আছে সেটা যথেষ্ট ভয়ঙ্কর এবং উদ্বেগজনক। আমাকে যা জানার দ্রুত জানতে হবে, আর দ্রুতই করতেও হবে। হ্যাঁ ঠাকুর মশাই, দ্রুত যেন আমার মেয়েটা সুস্থ হয়ে যায়, আপনি সেই ব্যবস্থাই করুন। এমন সময় একটি বছর 17 মেয়ে এসে উপস্থিত হলো আমার সম্মুখে। আমার ছোট মেয়ে চিত্রা, ওর দিদির ব্যাপারে অনেক কিছুই জানে, আপনাকে সবটা খুলে বলতে পারবে ও। চিত্রার মুখে তখন লেগেছিল এক অবর্ণনীয় দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ। আমি কয়েক মুহূর্ত মেয়েটির দিকে চেয়ে থেকে জিজ্ঞেস করলাম, এদিকে এসো, বসো মা, ভয় পাওয়ার কিছু নেই। চিত্রা ধীর পায়ে আমার সামনে এসে বসল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, এবার বলো তো ঘটনা কি? উদ্বিগ্ন দৃষ্টিতে মেয়েটা আমার দিকে তাকালো। কিভাবে আর কোথা থেকে শুরু করব ঠাকুরমশাই, আমি নিজেও বুঝতে পারছি না। এইসব কিছুর শুরু 1.5-2 মাস আগে থেকে, যেদিন দিদি প্রথম আমাদের বাড়িতে আসে সেদিন। ঢোকার মুহূর্তে অদ্ভুতভাবে মাথা ঘুরিয়ে হোক নাকি হোঁচট খেয়ে হোক মাটিতে পড়ে যায়। আমরা জিজ্ঞাসা করায় বলে কিছুই নাকি তার মনে নেই। এরপর সেই দিনই রাতে জল খেতে রান্নাঘরে যাওয়ার জন্য বিছানা থেকে নেমে দরজা খুলতে গেছিল। এমন সময় সজোরে বেচারি মুখ থুবড়ে দরজার কাছে পড়ে। বাবা বলেছিল হয়তো কিছুতে নাকি হোঁচট খেয়ে পড়েছে। দিদিও কিছুটা ঘাবড়ে থাকায় আর বিশেষ তর্ক করেনি, কিন্তু আমি ব্যাপারটা গভীরভাবে খেয়াল করেছিলাম। মাটিতে কোথাও, এমনকি কোনো আসবাবের তলাতেও কিচ্ছু ছিল না যাতে হোঁচট লাগতে পারে দিদির পায়ে
বা দিদির পায়ে লেগে কিছু ছিটকে জিনিসপত্রের তলায় তলায় চলে যেতে পারে। নিচটা একদম পরিষ্কার ছিল। বড্ড আশ্চর্য লাগে ব্যাপারটা। এর পরের দিন তো আরো অদ্ভুত কাণ্ড ঘটে। আমি চা শেষ করে কাপটা মোড়ার এক পাশে নামিয়ে রাখলাম। চিত্রা একভাবে বলছিল ঘটনাটা। পরের দিন পাশের বাড়িতে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। ভদ্রলোকের পরিবার বেশ অবস্থাপন্ন। ওনার নাতিরই অন্নপ্রাশন ছিল। বাড়ির ভেতরে অন্নপ্রাশনের সাজসজ্জা করা হয়েছিল, আর বাইরের ছোট্ট বাগানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। ওদের বাড়ি পৌঁছেই দিদি কেমন জানি করছিল, বলছিল বড্ড অস্বস্তি লাগছে নাকি ওর, কিন্তু কেন হচ্ছে তা বলতে পারছিল না। তাই আমরা বাচ্চাটাকে উপহার দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পরিকল্পনা করলাম। যাই হোক, একসাথে খেতে বসলেও আমাদের খাওয়া তখনও শেষ হয়নি। এদিকে দিদি সামান্য কিছু খেয়েই উঠে পড়ে। বলছিল বাগানের গেটের কাছে ও আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা যেন দ্রুত চলে আসি। আমিও চিন্তামুক্ত হয়ে খাওয়া শেষ করতে লাগলাম। এমন সময় বাগানের পিছন দিক, অর্থাৎ বাড়ির পিছনের দিকটা থেকে দিদির চিৎকার শুনতে পেলাম। ভাবুন, এতটাই সে আতঙ্কে চিৎকার করছিল যেন অত লোকের কথাবার্তার মাঝেও আমাদের সবার কানে সেই চিৎকার এসেছিল। ছুটে গিয়ে যা দেখি তাতে হতবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। দিদি হাঁটু ভেঙে বসে দু হাতে মুখ ঢেকে প্রাণপণে কাউকে কিছু যেন অনুরোধ করছে, কিন্তু ওর সামনে কেউ ছিল না। এরপর আমরা ওকে বাড়ি নিয়ে আসি। একটু সুস্থ বোধ করলে ও নিজের থেকেই আমাদের জানায়। গেটের সামনেই দাঁড়িয়েছিল ও, এক গ্রামেরই মাসিমার সাথে কথা বলছিল। এমন সময় বাড়ির পিছনের দিকের পাঁকটায় চোখ পড়তেই দেখে একটা বাচ্চা মেয়ে বারংবার উঁকে দিয়ে দেখছিল ওকে। একটু কৌতূহল বশতই মেয়েটা পিছন দিকে ছুটে আড়াল হলে আমার দিদিও সেদিকে যায়। আসলে বাচ্চা আমার দিদি খুব ভালোবাসে, কিন্তু বাগানের পিছনে এসে কাউকে দেখতে পায় না সে। এমনিতে ওই বাগানের পিছনটায় কেউ যায় না, প্রায় জলা জঙ্গল হয়ে অনেকদিন ধরে পড়েছিল, কেউ পরিষ্কারও করতো না। আচমকা কোথা থেকে ঋণঋণে কণ্ঠে দিদির নাম ধরে কে জানি ডেকে উঠল। চমকে চারপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করে যে কে ওর নাম ধরে ডাকলো, কাউকে পায় না। তারপর দৃষ্টি পড়ে ওদের ওই পরিত্যক্ত কুয়োটার দিকে। দিদির মনে হচ্ছিল ওখান থেকেই শব্দটা ভেসে আসছে। ধীরে ধীরে সে কুয়োটার দিকে ঝুঁকে দেখতে গেলে আচমকা ভিতর থেকে সব ভেগে একটা ঠান্ডা কালো ছায়া এসে ঝাপটা মারে ওর গোটা শরীরে। তারপর দ্রুত বেগে সে কালো ছায়ার থেকে ধুলোর মতো উড়ে কিছু বিঁধতে শুরু করে দিদির চোখে মুখে। এতটাই তীক্ষ্ণতা ছিল তাতে যে দিদির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নিজেকে বাঁচাতে চিৎকার করতে না পেরে পা ভেঙে বসেও চোখ মুখ ঢাকতে লেগেছিল। বাধ্য হয়ে থামার জন্য অনুরোধ করছিল সেই অশুভ শক্তিকে। কাছাকাছি থাকা অনেকে প্রথমে ছুটে যায়, তারপর আমরা ছুটে যাই। যদিও ওখানে গিয়ে আমরা দিদির ছাড়া আর কাউকে দেখতে পাই না। না ওর সামনে কেউ ছিল, না আশেপাশে। কেবল একা নিজেই নিজের সাথে সংঘর্ষ করছিল আমার দিদি। এই ঘটনার পর দিদি শুধু নয়, আমরাও দুশ্চিন্তায় পড়ি। বুঝতে পারছিলাম না যে দিদির সাথে ঠিক কী ঘটনা ঘটছে। এমন সময় বাবা গ্রামের পুরোহিত মশাই নিমাই গোস্বামীর সাথে একবার কথা বলার সিদ্ধান্ত নিল। পুরোহিত মশাইকে আমি সবটাই খুলে বলেছিলাম। আমার বড় মেয়ে সুমিত্রাকে দেখতে এলেন তিনি, কিন্তু কি হলো জানি না, দ্রুত ঘর ছেড়ে চলে গেলেন। পরে ওনার থেকেই জানতে পারলাম
ঘরে ঢুকে উনি কেবল সুমিত্রাকে বিছানায় বসে থাকতে দেখেননি, সুমিত্রার ঠিক পিছনে ছিল একটা বিকৃত চেহারার ভয়ঙ্কর মূর্তি। সে নাকি পুরুষ না নারী তা ঠাহর করা যাচ্ছিল না, যার ভয়ঙ্কর হাত দুটো চেপে বসেছিল সুমিত্রার কাঁধে। জ্বলন্ত দৃষ্টিতে সেই শয়তান তাকিয়েছিল পুরোহিত মশাইয়ের দিকে। তিনি তখন আপনার কথা আমাকে জানালেন। ওই ভয়ঙ্কর করাল ছায়ার হাত থেকে আমাদের সুমিকে একমাত্র আপনি বাঁচাতে পারেন ঠাকুর মশাই, আপনি বাঁচাতে পারেন। আমি হাত নেড়ে বাদল বাবুকে থামিয়ে বললাম, তুমি আর কিছু বলবে চিত্রা? হ্যাঁ, একদিন রাতে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি দিদি নেই। একটু চিন্তা হয় আমার। এমনিতেই প্রায় ভরা মাস, এত কিছুর পর ওকে একটু সময়ের জন্যেও একা ছাড়তে ভয় লাগে আমার। তাই ওর খোঁজ করতে বিছানা থেকে নামি। এমন সময় বাইরে থেকে একটা অদ্ভুত জান্তব শব্দ কানে এলো। কিসের শব্দ বুঝতে পারলাম না। ধীর পায়ে দরজা খুলে বাইরের বারান্দাটা এলাম। অন্ধকার বারান্দা। শোয়ার আগেও দেখেছিলাম দুটো হ্যারিকেন বারান্দাটা দু প্রান্তে জ্বলছিল, কিন্তু হঠাৎ করে তাদের একেবারে নিভে যাওয়ার কোনো কারণ অনুধাবন করতে পারলাম না। সে তো ভালো, বাইরে জ্যোৎস্নার আলো এসে বারান্দায় পড়েছিল, তাই কিছুটা হলেও আশপাশটা দেখতে পাচ্ছিলাম। এমন পরিস্থিতির মাঝে হঠাৎই পিছনে কারোর উপস্থিতি অনুভব করতে পারলাম। আর পিছন ঘুরতেই একটা অদ্ভুত দৃশ্য চোখে দেখলাম আমার চোখের সামনে। কপালে ভাঁজ পড়ল আমার। চিত্রার চোখ মুখের দ্রুত পরিবর্তন দেখে বুঝতে পারছিলাম মেয়েটা নিশ্চয়ই ভয়ঙ্কর কিছুই দেখেছিল হয়তো। পিছন ঘুরতেই একটা ভয়ঙ্কর বিকৃত চেহারার নারী অবয়বকে একদম সোজাসুজি দাঁড়িয়ে থাকতে দেখে আমার দু পা পিছিয়ে ছিটকে গিয়ে মাটিতে পড়ি। সে ভয়ঙ্কর মূর্তির শরীরের জায়গায় জায়গায় পচন ধরেছে, গিলগিলে পোকা ঘুরছে, আর পরিধেয় স্বল্প বসনটুকু সেই পচনের রসেই চিটে লেগে রয়েছে তার শরীরে। প্যাকাশে পচা গলা, মুখের মাঝে ছিল কালচে ঠোঁট আর চোখ। না, চোখ দুটোর জায়গায় কিচ্ছু ছিল না, ছিল কেবল ভয়ঙ্কর দুটো গর্ত। মূর্তিটার মাথার চারিদিক থেকে ছড়িয়েছিল রাশি রাশি লম্বা কুচকুচে কালো চুলের গোছা। আচমকা সেগুলো ইঞ্চির পর ইঞ্চি লম্বা হতে হতে এগিয়ে আসতে থাকলো আমার দিকে। বুকের ভেতর তাণ্ডব শুরু হলো আমার। হাঁপাতে হাঁপাতে বিস্তারিত দৃষ্টিতে কয়েক মুহূর্ত ওই দৃশ্য দেখে কোনো ক্রমে উঠলাম। রুদ্ধশ্বাসে পালাতে চাইলাম, কিন্তু পারলাম না। সে ভয়ঙ্কর কেশরাশি সবেগে আমার দিকে এগিয়ে পিছন থেকেই আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ভয়ে আমার প্রাণ ওষ্ঠাগত। আমি প্রাণপণে নিজেকে সেই ভয়ঙ্কর কালো শক্তির হাত থেকে ছাড়াতে চাইছি, কিন্তু পারছি না। এমন সময় আমি চিৎকার করে দিদিকে ডেকে উঠতেই দেখলাম সে আমার বাঁধন আচমকাই ছেড়ে পিছন থেকে সরতে লাগলো। চকিতে পিছনে ঘুরতেই দেখি সেই রাশি রাশি কালো চুল দ্রুত গতিতে একেবারে চোখের নিমেষে ওই বিভীষিকার মধ্যেই ঢুকে যাচ্ছিল, আর সাথে সাথে একটা বিকট শব্দ। অতঃপর কয়েক মুহূর্তের বিলম্বতা। আমি দেখলাম সমস্ত চুল ওই সত্তার ভিতর ঢুকে যেতেই হ্যারিকেন দুটো কয়েকবার দপদপ করে জ্বলে উঠল, আর আমার সামনে লুটিয়ে পড়ল একটা শরীর। বলা বাহুল্য সে শরীরটা আর কারোর নয়, আমার দিদিরই ছিল। বলতে বলতে কেঁদে উঠল চিত্রা।
আর তারপর থেকেই আমার অমন হাসি খুশি থাকা মেয়েটা কেমন যেন মন মরা হয়ে গেল। সারাক্ষণ এখন নিজেকে ঘরবন্দি করে রাখে জানেন, খাওয়া দাওয়াটুকু করতে চায় না, শুধু বলে মেরে ফেলবো, পেটে থাকা সন্তানকে মেরে ফেলবো। শেষের কথাগুলো আর বলতে পারল না ভদ্র মহিলা, আঁচল চাপা দিয়ে ডুকরে উঠল। আমি গম্ভীরভাবে কয়েক মুহূর্ত বসে থেকে বললাম, আগেই বুঝেছিলাম যে আপনাদের মেয়ের শরীরে কোনো অশরীরী বাসা বেঁধেছে। বিষয়টা যথেষ্ট জটিল। আমার কথা শুনে বাদল বাবুর স্ত্রী কান্নাকাটি জুড়ল। ঠাকুর মশাই, মেয়েটা আমার বড় আদরের, আপনার দুটি পায়ে পড়ে আপনি আমার মেয়েটাকে সুস্থ করে দিন। আপনার ওপরেই আমার একমাত্র ভরসা। মহিলার চোখে জল দেখে আমি বললাম, মনের জোর রাখুন, আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনার মেয়েকে সুস্থ করে তোলার। আসলে মানুষের চোখের জল আমাকে বড় দুর্বল করে দেয়। তখন আমি যেভাবেই হোক না কেন কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করি। সামনেই বাদল বাবু ছিল, তাকে বললাম, আপনার বড় মেয়ে কোথায় এখন? নিজের ঘরেই ঘুমোচ্ছে। বেশ, আমাকে নিয়ে চলুন তার কাছে। আমি আপনার মেয়েকে একবার সচক্ষে দেখতে চাই, তার অবস্থাকে অনুভব করতে চাই, আর এই কাজে আমাকে সাহায্য করবে। এই বলে আমি নিজের ঝোলা থেকে একটা কাগজের পুঁটলি বের করে আনলাম। তার ভেতর ছিল নীল বর্ণের আবির। এটা কি ঠাকুর মশাই? এ দিয়ে কি হবে? আমি কোনো উত্তর দিলাম না, শুধু বললাম, আপনারা আমার উপর বিশ্বাস রাখুন। সুমিত্রার আমি কোনো ক্ষতি হতে দেব না। সুমিত্রার ঘরের কাছাকাছি আসতেই একটা ঋণাত্মক আভার অস্তিত্ব পেলাম। ঘরে ঢোকা মাত্রই ভয়ঙ্কর এক দৃশ্য দেখে আমার বুকটা কেঁপে উঠল। দেখলাম বিছানায় যে সুমিত্রা একটু আগেও শুয়েছিল, সে আর বিছানায় শুয়ে নেই। শায়িত অবস্থাতেই সে বিছানা থেকে কয়েক হাত উপরে রীতিমতো শূন্যে ঝুলছিল। দু চোখ বন্ধ, দুটো হাত, চুল সব নিচের দিকে ঝুলছে। আমি ওর শরীরের মাঝের পেটের স্ফীত অংশটার দিকে চোখ রাখলাম। সুমিত্রার অনাগত সন্তান রয়েছে সেখানে, আর সেখানেই একটা কালো ধোঁয়া কুণ্ডলি পাকাতে শুরু করেছে। এই দৃশ্য দেখে বাদলবাবু আর তার পরিবারও আতঙ্কিত হয়ে পড়ে। আমি অনুমান করি হাতে আর বেশি সময় নেই। ওই ভয়ঙ্কর কালো শক্তি যদি এই মুহূর্তে সুমিত্রার দেহ ত্যাগ না করে, তবে মা এবং সন্তান দুজনেরই বিপদ, এমনকি প্রাণও যেতে পারে ওদের। আমি সেই কাগজের পুঁটুলি থেকে নীল আবির বের করে হাতের মুঠোয় নিলাম। তারপর পবিত্র মন্ত্রোচ্চারণ করে তা ছুঁড়ে দিলাম সুমিত্রার দিকে। মন্ত্রপুত আবির ওর শরীর স্পর্শ করা মাত্রই ধপ করে ও বিছানায় পড়ে গেল। তারপরেই ঘটল একটা অপ্রত্যাশিত ঘটনা। সুমিত্রার বন্ধ চোখ খুলে গেল সাথে সাথে। রক্তবর্ণ ধারণ করেছে তখন ওর চোখ। চুলগুলো আকস্মিকভাবে এলোমেলো হয়ে ঝাপটা দিতে লাগলো ওর মুখে। চোখের তলার গাঢ় কালিটা যেন ফ্যাকাশে মুখে আরো গভীর হয়ে উঠল। হিস হিসে কণ্ঠস্বরে চিৎকার করতে লাগলো সুমিত্রা। উল্লাসে ফেটে পড়ে বিকটভাবে চিৎকার করে উঠল সুমিত্রা। মরবি, তোরা সব কটা মরবি। আমার রাস্তা থেকে সরে যা তান্ত্রিক, আমার রাস্তা থেকে সরে যা, নয়তো তোকে শেষ করব, আর তার সাথে সাথে সবাইকে। কেউ বাঁচবে না, কেউ না। এই মার বাচ্চাকে আমি নিয়ে যাব। ওদের যে আমার সাথে যেতেই হবে।
আতঙ্ক আর দুশ্চিন্তায় বাদলবাবু সহ তার স্ত্রী আর মেয়ে সকলেই কেঁদে ফেললেন। আমার কাছেও এই দৃশ্য অভাবনীয় ছিল। ভাবতে পারিনি এই আত্মা এতটা ভয়াবহ। আমি এক মুহূর্ত অপেক্ষা না করে সেই নীল আবির আমার বৃদ্ধাঙ্গুষ্ঠে নিয়ে তা সুমিত্রার কপালে চেপে ধরলাম। আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথেই সুমিত্রার তেজ আকস্মিক ফিকে হয়ে গেল। বুঝলাম আমার মন্ত্র বলে কিছুটা নিস্তেজ হয়ে পড়েছে সে। জিজ্ঞেস করলাম, কে তুই? কোথা থেকে এসেছিস? কিছু বলল না সুমিত্রা। কেবল সামনে ঝুলতে থাকা জটা ধরা চুলের আড়াল থেকে কালচে হয়ে আসা দাঁতগুলো বের করে বিকৃতভাবে হাসল। এর কয়েক সেকেন্ডের মধ্যেই আচমকা সুমিত্রার গা দিয়ে অদ্ভুত রকমের ধোঁয়া ছাড়তে শুরু করল এবং সেই ধোঁয়া গোটা ঘরে ছড়িয়ে পড়ল চোখের নিমেষে। বাদলবাবু সহ বাকি সকলেই কাঁচতে লাগল। চোখেও তারা কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু আমি জানি এই ধোঁয়া কি সেটা একমাত্র আমি জানি। ওই কালো শক্তি আমার সাথে না পেরে উঠে আপাততর জন্যে সুমিত্রার দেহ ছাড়ল, কিন্তু আবার সে আসবে আবারও। সহজে সুমিত্রাকে ওই দুষ্ট ছাড়বে না। আমি বাদলবাবুর উদ্দেশ্যে বললাম, এই আত্মা বড় কোনো ক্ষতি করার লক্ষ্যে রয়েছে। সুমিত্রা আর ওর সন্তানকে সঙ্গে নিয়ে যেতে চায়। যত দ্রুত সম্ভব এর সমাধান করতে হবে, নয়তো ওদের দুজনেরই প্রাণ সংকটে রয়েছে। বাদলবাবু, তার স্ত্রী আর ছোট মেয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তারপর তার স্ত্রী জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, আপনি কিছু করবেন তো? দয়া করে আপনি কিছু করুন ঠাকুর মশাই। আমার মেয়েটাকে বাঁচান। একমাত্র আপনি এই সমস্যার হাত থেকে আমাদের বাঁচাতে পারেন। আমার মেয়েটাকে বাঁচান ঠাকুর মশাই। হে ভগবান, আমি কি করি এবার? আমি হাত নেড়ে বললাম, শান্ত হও, একটা উপায় আছে। আগামীকাল অমাবস্যা, একটা যজ্ঞের আয়োজন করতে হবে। আপনি যা বলবেন সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। কি কি লাগবে শুধু সেইটা বলে দেবেন। আমি পুরোহিত মশাইকে দিয়ে সব আনানোর ব্যবস্থা করে দেব। আমি মৃদু মাথা নাড়লাম। সেই রাতে বাদলবাবুর ঘরেই ছিলাম আমি। দুটি ঘর, একটিতে চিত্রা সুমিত্রার সাথে থাকছিল, কিন্তু যা বর্তমানে আর সম্ভব নয়। সুমিত্রা আপাতত গভীর নিদ্রায় মগ্ন। বাদলবাবু তার স্ত্রী কন্যা নিয়ে বাইরের বারান্দাটায় শুয়েছিল, আর আমাকে তাদের শোয়ার ঘরটাতে শুতে দেওয়া হয়েছিল। রাত কতটা হয়েছিল জানা নেই। ঘরের দরজাটা ভেজিয়েই শুয়েছিলাম। আচমকা একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঘরে টিম টিম করে একটা লম্ফ জ্বলছিল। চোখ খুলতেই একটা হাড় হিম করা দৃশ্য দেখতে পেলাম আমি। আমার চোখের ঠিক সোজাসুজি ঘরের ছাদের নিচের পিঠে একটা অবয়ব সেঁটে রয়েছে। লম্ফের নরম আলোয় আমি পরিষ্কার সেই অবয়বের নড়ন দেখতে পাচ্ছিলাম। নিকষ কালো একটা ছায়ামূর্তি, যার আশপাশ থেকে ধোঁয়ার ন্যায় চুলের গোছা উঠছে, আর মুখ প্রায় অন্ধকার। কিচ্ছু দেখা যাচ্ছে না সেখানে, কেবল দুটো জ্বলন্ত সবজেটে চোখ ছাড়া। সেই কালো ছায়ামূর্তি তার জ্বলন্ত দৃষ্টি নিয়ে স্থিরভাবে চেয়েছিল আমার দিকে। 1, 2, 3 ধীরে ধীরে সেটা নামতে শুরু করলো আমার ওপর। আমি তখনও স্থিরভাবে শুয়ে রয়েছি। আসলে জিনিসটাকে দেখে সাময়িকভাবে একটু হতভম্ব হয়ে পড়েছিলাম আমি। সেই কালো মূর্তির গতি বোধহয় একটু বাড়ল। 1 হাত 2 হাত করে নামছিল আমার দিকে। ভয়ঙ্কর সেই বিভীষিকার ওই বিশাল আকৃতির কেশরাশি পুরো শরীরের 4 পাশ জুড়ে উড়ছে, আর সে সোজা নামছে আমার দিকে।
কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম আমি, আবারও চোখ খুললাম। চোখ খুলতেই একটা অভাবনীয় ভয়ঙ্কর দৃশ্যে যার পর নাই স্তম্ভিত হয়ে গেলাম। আমার ঠিক বুকের ওপর উবু হয়ে বসেছিল সেই বিভীষিকা। এইবার মুখটা দেখতে পেলাম তার, কিন্তু লাভ কিছুই হলো না। সেখানে এক রাশ অন্ধকার ছাড়া কিছুই ছিল না, কেবল এক জোড়া সবজেটে আলো জ্বলজ্বল করছিল। ইতিমধ্যেই আমার বুকের ওপরের ভাগে যেখানে ওই বিভীষিকা বসেছিল সেখানে প্রচণ্ড চাপ অনুভব করতে লাগলাম। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এমতাবস্থায় দু চোখ বন্ধ করে আমার গায়ত্রী মন্ত্র জপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ওম ভূম ভূমস্ব তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম ভূম ভূমস্ব তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। তাতেও কোনো সুরাহা মিলল না। হালকা চোখ খুলে দেখে সেই বিভীষিকা তখনও আমার বুকের ওপরে চেপে বসেছিল। আমি অগত্যা মন্ত্রোচ্চারণের সাথে সাথে মধুসুন্দরী দেবীকেও ডাকতে লাগলাম। ওম হ্রিং ক্রিং মধুসুন্দরী দেবী, ওম হ্রিং ক্রিং মধুসুন্দরী দেবী। মনে করতে লাগলাম দেবীর মুখটা। কিছুক্ষণের বিলম্বতা, একটা জোরালো আলোক রশ্মির তীব্রতায় চোখ খুলে গেল আমার। দেখলাম ঘরটা কোনো এক দৈব বলে আলোকিত হয়ে উঠেছে, আর আমার বুকের ওপর কিচ্ছুটি নেই। বুঝলাম মধুসুন্দরী দেবীর আবির্ভাব ঘটেছিল একটু আগে। উঠে বসলাম বিছানায়। আমি মনে মনে দেবীকে কৃতজ্ঞতা জানিয়ে একটা লম্বা শ্বাস নিলাম। বুকটায় তখনও চাপ বোধ হচ্ছে। বিছানা থেকে নেমে ঘরের একপাশে রাখা মাটির ছোট্ট ঘড়ার থেকে জল খেলাম। শান্তি শান্তি। গলাটা বেশ শুকিয়ে গেছিল। জল খেয়ে জানলার কাছে এসে সবে দাঁড়িয়েছি, এমন সময় বাইরে থেকে একটি নারীর আর্তচিৎকার কানে এলো আমার। আমি দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ইতিমধ্যেই বাদলবাবু সহ ওনার স্ত্রী ও মেয়ে সোজা ছুটে গেছে সুমিত্রার ঘরের দিকে। আমিও ঘরের দরজার কাছে এসে থমকে দাঁড়াই। সুমিত্রার চেহারা ইতিমধ্যেই পাল্টাতে শুরু করেছিল। ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসছিল ওর মুখ, আর চোখ দুটো ভরাট হয়ে গেছিল কালো অন্ধকারে। বিছানাতে শুয়েই রীতিমতো কাঁপছিল মেয়েটা। হঠাৎই চিৎকার করতে করতে তার গলার স্বর পর্যন্ত পাল্টে কোনো ভারী ফ্যাসফ্যাসে কণ্ঠস্বরে রূপান্তরিত হতে লাগলো। কাজেই স্পষ্ট সে কণ্ঠস্বর অনুধাবন করা যাচ্ছিল না। ওর তীব্র চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীদের ঘরের আলো জ্বলে ওঠে। দু একজন তো ঘরের বাইরে এসে হাঁক ডাক করতে থাকে। অগত্যা ওকে শান্ত করতে আমাকে আমার বিশেষ মন্ত্র প্রয়োগ করতেই হয়, তবে গিয়ে শান্ত হয় সুমিত্রা। ভোর রাতে বৈদ্য ডাকা হয় সুমিত্রার শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য। ওর মা ক্রন্দনরত অবস্থায় বলে, আমার মেয়ের শ্বশুর বাড়ির লোক এসব কিছুই জানে না। পাড়ায় যদি কেউ ওদের খবর দেয়, যদি সবটা জানাজানি হয়ে যায়, আমার মেয়েটার কি হবে? মহিলা ডুকরে উঠলে আমি তাকে আশ্বস্ত করে বলি, আগামীকাল এই ভয়ঙ্কর প্রেতের খেলা আমি চিরতরে শেষ করে দেব, চিরতরে। অমাবস্যা শুরু হতে আর বেশি দেরি নেই। বাদলবাবুর কুটিরের নিকট থাকা ছোট্ট মাঠটায় আয়োজন শুরু হয়। পুরোহিত মশাই আমার যজ্ঞের সকল প্রকার সরঞ্জাম নিজের হাতেই গুছিয়ে দিচ্ছিলেন। আমি বললাম, যজ্ঞ কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে, তবে আপনি আমাকে ডাকার কথা বলে ভালোই করেছেন। সুমিত্রা সত্যি বড় বিপদের মধ্যে ছিল। আমি সুমিত্রাকে দেখেই বুঝেছিলাম কোনো ভয়ঙ্কর আত্মা ওকে বশ করে রেখেছে।
কিন্তু তাকে কাটানোর মতো কোনো বিধি আমার কাছে নেই। এ একমাত্র আপনিই পারবেন ঠাকুর মশাই। তাই বাদলকে আপনার সাথে দেখা করতে বলি। নিন নিন, আপনি সব দ্রুত শুরু করুন। আজ ভালো অমাবস্যা, নিশ্চয়ই কাজ হয়ে যাবে। তবে দ্রুত করার চেষ্টা করবেন। গ্রামে অন্ধকার বেশি ঘন হয়ে থাকে। আমি আসি, আজ সবাই ঘরেই থাকবে। আপনি যেমনটা বলে দিয়েছিলেন, কাউকে বেরোতে বারণ করেছি। পুরোহিত মশাই চলে গেলেন। ইতিমধ্যেই আমি যজ্ঞের আগুন জ্বালিয়েছি। তার লেলিহান শিখার আলো বিস্তৃত হচ্ছিল মাঠের চারিপাশে। জমাট বাঁধা আধার রাতের নিস্তব্ধতা ভেদ করে আমার মন্ত্রোচ্চারণের ধ্বনি বাতাসের সাথে মিশে ছড়িয়ে পড়ছিল আনাচে কানাচে। এরই মাঝে আচম্বিতে মাথার ওপর শুরু হলো পাখিদের তীব্র কোলাহল, বিশেষত কাকের। তাদের তীব্র ডাক আমার মন্ত্রোচ্চারণের সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো। ওং হ্রিং হ্রিং ওং হ্রিং হ্রিং ঘরের বন্ধ সদর দরজার সামনে ভীত ও সন্ত্রস্তভাবে দাঁড়িয়েছিল বাদলবাবু ও তার স্ত্রী এবং কন্যা। এদিকে লক্ষ্য করলাম মন্ত্রোচ্চারণের সাথে সাথে শুরু হয় প্রবল ঝড় ঝঞ্ঝা। আকাশে মেঘের ডাক শোনা যায়। মাঝে মাঝে বজ্রপাতের সাদা আলো দাগ টানছিল ধরিত্রীর বুকে। আমি স্পষ্ট অনুমান করতে পারলাম পাখিদের তীব্র কলতান, ঝড়ের উৎপত্তি এসবই ওই দুষ্ট আত্মার পরিকল্পনা। আমাকে থামানোর চেষ্টা। সে চায় না আমি আমার যজ্ঞ সম্পূর্ণ করি। হঠাৎই আমি অনুভব করলাম আমার পিঠে হাতের মতো কিছু একটা জানি উঠে আসছে। কঠিন ঠান্ডা হাতটা আমার কাঁধে এলো, তারপর পুনরায় সামনের দিকে আসতে লাগলো, একদম আমার গলার কাছে। দেখলাম হাত বটে, তবে কাটা হাত। তারপর হঠাৎই অদৃশ্য হয়ে গেল সেটা। আমি মন্ত্রোচ্চারণ থামালাম না। আবারও সেই ভয়ঙ্কর সদৃশ্য হাত আমার পেটের কাছ থেকে উঠে সোজা এগিয়ে এলো আমার গলায়। তারপর সজোরে চেপে ধরলো আমার গলা। আমি আশপাশ থেকে পিশাচদের ন্যায় বিকট আর্তচিৎকার শুনতে পারছিলাম। সেই সাথে চারপাশের ঝড়ঝঞ্ঝাও যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ভাগ্যিস এক বটগাছের তলায় বসে যজ্ঞটা করছিলাম, তাই এত বাতাসেও নিভছিল না যজ্ঞের আগুন, বা হয়তো আমার মন্ত্রশক্তি আর শুভ চিন্তার কারণে। এভাবে বেশ কিছুক্ষণ ওই হাতে আমাকে দমন করার চেষ্টা করল, কিন্তু আমি দমবার মানুষ যে নই। কোনোভাবেই আমি নিজের যজ্ঞ বন্ধ করলাম না, থামালাম না মন্ত্রোচ্চারণ। ওং ওম হ্রিং 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 কালিকে গৌরদ্রষ্টে প্রচণ্ডে চণ্ডনায়িকে দানবানদর নমস্কার্ঘ মহাবিঘ্ন ছেদয় ছেদয় স্বাহা ওম বুম ফট ওম স্বাহা। এরই মাঝে চোখ তুলতেই দেখি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সুমিত্রা। বিস্ফারিত সবজে চোখ, ফ্যাকাশে মুখে অজস্র শিরা যেন ফেটে বেরিয়ে আসছে। সারা শরীর সাদা, আঙুলে বিশালকার নখ, ঠোঁট দুটো কালচে। রীতিমতো মেয়েটা যেন আমাকে দেখে ফুঁসছিল। ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছিল সুমিত্রা। কি বিভৎস সেই রূপ! দেখে মনে হচ্ছিল একটা জীবন্ত শয়তান এগিয়ে আসছিল আমার দিকে। না, এই বিভীষিকাকে আজ না থামালে এ জীবন শেষ করে দেবে সুমিত্রা। আমার নিকট আসতেই আমি মন্ত্রপুত বিভূতি সোজা ছুঁড়ে দিলাম সুমিত্রার দিকে। চিৎকার করে উঠল মেয়েটা, তারপর হিংস্রভাবে তেড়ে এলো আমার দিকে। আমার একদম নিকটে দু হাতে চেপে ধরলো আমার গলা। আমি তোকে শেষ করে দেব, আজকেই আমি তোকে মেরে ফেলবো। সবাইকে আমি মেরে ফেলবো। তারপর এই সন্তান আর নারী দেহটাকে নিজের সাথে
নিজের জমিতে নিয়ে যাব। আমি বুঝতে পারছিলাম এই দুষ্টু আত্মা অত্যধিক শক্তিশালী। একে দমন করা কঠিন, তবে অসম্ভব নয়। আমি দ্রুত আমার হাতের মুঠোয় ধরা জবা ফুলটা সুমিত্রার কপালে চেপে ধরে তীব্র গতিতে মন্ত্রপাঠ করতে লাগলাম। ওং হ্রিম ক্রিম কালিকা, ওং হ্রিম ক্রিম কালিকা ওই তস্মৈ ওই ছিন্নমস্তা দেবী, ওং কালিকা, ওং ফট স্বাহা। হাতে সময় নেই। এই বিশেষ তিথি একবার পেরিয়ে গেলে সুমিত্রার ভেতর থেকে ওই দুষ্টকে টেনে বের করে আনা অসম্ভব। লক্ষ্য করলাম আমার মন্ত্রোচ্চারণ শেষের দিকে এগোতে লাগলে সুমিত্রা ধুঁকতে শুরু করেছিল। দাঁতে দাঁত চেপে বললাম, এটাকে ছেড়ে দে, ও গর্ভবতী, নিজের যোনিতে ফিরে যা। এই বলে আমি একটা আয়না হাতে নিয়ে মন্ত্র পড়তে পড়তেই সুমিত্রার মুখের ওপর ফেললাম সেটা। আচমকাই আমাকে স্তব্ধ করে একটা কালো ধোঁয়া ওর মুখের থেকে বেরিয়ে সেই আয়নায় প্রবেশ করে কোথায় একটা জানি মিশে গেল। আর সেই সাথে তীব্র চিৎকার আর বিদ্বেষ। অতঃপর অবসান ঘটল সেই অশুভ আত্মা। শান্ত হলো পরিবেশ। সুমিত্রাও শান্ত হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। আমি দেখলাম ভোর হতে আর বেশি সময় নেই। বাদল বাবুদের খবর দিলাম। সুমিত্রাকে তারা ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। বদ্যিমশাইকেও ডেকে আনা হয়। যতই হোক মেয়েটা গর্ভবতী বলে কথা। আমার দিদি ঠিক হয়ে যাবে তো ঠাকুর মশাই? সেই অশুভ আত্মার বিনাশ ঘটেছে। আর কোনো ক্ষতি হবে না এ বাড়ির। সুমিত্রা এখন নিরাপদ। ওর কোনো ক্ষতি হবে না আর। অতঃপর পরের দিন সকালে বাদলবাবুর কুটিরের সামনে এসে উপস্থিত হলো তার প্রতিবেশীরা। সুমিত্রার সাথে কি ঘটেছে সে সম্পর্কে ইতিমধ্যেই তারা জেনে গেছে। আমি সকলকে আশ্বস্ত করে বললাম, ওই অশুভ আত্মাকে তাড়ানো সম্ভব হয়েছে, আর কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু এই সুমিত্রার উপর সেই ছায়ার প্রকোপ পড়ল কিভাবে? কালো জাদুর প্রকোপ পড়েছিল ওর ওপর। খুব সম্ভবত কৌশিকী অমাবস্যার দিনই ঘটে ঘটনাটা। সারা বছরের অমাবস্যার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী অমাবস্যা হল কৌশিকী অমাবস্যার তিথি। এই সময়টা শিশু আর গর্ভবতী মহিলাদের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কিছু খারাপ মানুষ এই সময়টাকেই বেছে নেয় অন্যের ক্ষতি করার জন্য। ওই দিন তন্ত্রমন্ত্রের কাজ করানো হলে সবচেয়ে বেশি ফলদায়ক হয়। আবার অনেক সময় তন্ত্রচারের পর কিছু মানুষ নিজেদের থেকে কালো শক্তি দূর করার জন্য হোক কিংবা কারোর ক্ষতির উদ্দেশ্যেই হোক, সেই সব তন্ত্রের বস্তু সামগ্রী ইচ্ছাকৃতভাবে ফেলে দেয় মাঝ রাস্তায়। একবার যে সেসব ডিঙোবে বা পাড়িয়ে যাবে, তাদের জীবনে নেমে আসবে তন্ত্রশক্তিতে পুষ্ট সেই ভয়ঙ্কর কালো শক্তির প্রকোপ। যে পা দেবে ওইসব পড়ে থাকা সামগ্রীতে, তাকে অনুসরণ করেই তার পিছু পিছু বাড়িতে প্রবেশ করবে সেই ভয়ঙ্কর শক্তি। তারপর একের পর এক ক্ষতি করতে থাকবে সে সেই ব্যক্তি সহ তার গোটা পরিবারের। তাই এই অমাবস্যায় সতর্ক থাকা আবশ্যক, কারণ এমন বহু মানুষ আছে যারা বসেই আছে আপনার ক্ষতি করার জন্য। গ্রামবাসীরা অবাক হয়ে চেয়ে থাকে আমার দিকে। চিত্রা জিজ্ঞাসা করে, তার মানে দিদি কিছু পায়ে মারিয়েছিল? রাস্তায় পড়ে থাকা তন্ত্রচারের কোনো সামগ্রী? অবশ্যই। আর তাই ঘরে ঢোকার সময় থমকে দাঁড়িয়েছিল সে। আসলে তাকে ওই কালো শক্তি দাঁড় করিয়েছিল, কারণ আকস্মিক কুটিরের বাইরে থাকা ওই তুলসী মঞ্চের পাশ কাটানোর সময় হয়তো সেই কালো ছায়ার একটু অস্বস্তি হয়েছিল, শক্তিও খর্ব হয়েছিল হয়তো। তাই সে থমকে গেছিল। আর তার কারণে সুমিত্রাও থমকে গেছিল, কারণ ততক্ষণে সুমিত্রা বশীভূত হয়ে গেছিল ওই কালো শক্তির প্রভাবে। একটা দীর্ঘশ্বাস ফেলল সবাই। বাদলবাবু ও তার স্ত্রী আমার সামনে এসে সমস্বরে বলল, আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাই ঠাকুর মশাই। আপনি না থাকলে আমার মেয়েটা হয়তো
কি যে হতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মশাই, অনেক ধন্যবাদ। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাই ঠাকুর মশাই। সত্যি আপনি না থাকলে আমার মেয়েটার হয়তো। দেখুন, আমি কেবল আমার কর্তব্য পালন করেছি। আচ্ছা, এবার কিন্তু আমাকে আসতে হবে। এই বলে আমি আমার ঝোলা কাঁধে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তারানাথ কাহিনী শেষ করলে আমরা কয়েক মুহূর্ত নীরবে বসে থাকলাম। দেখলাম বরাবরের মতোই তিনি বিমর্ষ হয়ে পড়েছেন। আমি আর কিশোরী কোনো কথা বললাম না, শুধু ফেরার সময় চারির সাথে দেখা হয়ে গেলে ওর দিকে চেয়ে মৃদু হাসলাম। আবারও ফিরে আসতে হবে আমাদের এই মঠ লেনে, নতুন কোনো রোমাঞ্চকর কাহিনীর টানে। গল্পের সমাপ্তিগুলো যতই নিদারুণ হোক না কেন, সেগুলোর মধ্যে একটা রোমহর্ষক রহস্য মিশে থাকে, আর তার টানে বারংবার এখানে ছুটে আসা। এসব নানান কথা আলোচনা করতে করতে আমি আর কিশোরী রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। শুনছিলেন অনু অডিও ফিল্মসের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও প্রেত ছায়ার আতঙ্ক। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে আগামী শুক্রবার ঠিক রাত 9টায় তারানাথের আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।